হঠাৎ দরজায় টোকা পোড়ায় থমকে দাঁড়ায় শুভা। নিস্তব্ধ পরিবেশে কাঠের দরজার ছোট্ট এই আওয়াজটাও যেন কানে এসে বাজে। ভ্রু জোড়া কুঁচকে ঘড়ির দিকে তাকায় ও। এই সময় কে এলো? নিজেকেই প্রশ্নটা করে দরজার দিকে পা বাড়ায় শুভা। এর মাঝে আরেক দফা টোকা পড়ে। ওপাশের ব্যক্তির অস্থিরতা বুঝতে শুভার সময় লাগে না। নিচের সিটকিনি খুলে মেটালের নবটা মোচড় দিতেই খুলে যায় দরজা। নিজের চোখের সামনে অতি আকাঙ্ক্ষিত পুরুষটিকে দেখে শুভার অন্তরে শীতল হাওয়া বইলেও চোখে তীব্র অভিমান ভিড় করে। দুর্জয়ের নমনীয় অভিব্যক্তিকে রীতিমতো উপেক্ষা করে দরজাটা খোলা রেখেই ভেতরে চলে যায় ও। এতে দুর্জয় ভীষণ অবাক হয়। রুমে প্রবেশ করে দ্রুত, নিজের পেছনে দরজা ভিড়ায়। এরপর চপল পায়ে আগায় শুভার নিকট। শুভা যে দাঁড়িয়েছে জানালার পাশে। কনকনে শীতের এই রাতেও জানালার কাচ খোলা রেখেছে ও। ফলে হুড়হুড় করে বাতাস ঢুকছে রুমে, পরিবেশটাকে করে দিচ্ছে মাত্রাতিরিক্ত ঠান্ডা। শরীরটা ক্ষণে ক্ষণে কেঁপে উঠলেও শুভা ঠায় দাঁড়িয়ে রয় ওখানে। যেন নিজের শরীরের প্রতি ওর একটুও মায়া দয়া নেই। হঠাৎ অতি পরিচিত একজোড়া হাতের অস্তিত্ব নিজের কোমরের দুপাশে পেয়ে স্পষ্টত কেঁপে ওঠে শুভা। তবে এই কম্পন যে শীতের না সেটা অনুভব করে নিমিষেই। পরক্ষণেই এই কাঁপুনির মাত্রা যেন আরও বাড়িয়ে দিতে পুরুষ্ঠ একজোড়া ঠোঁটের স্পর্শ পায় ওর বাম কানে। ফিসফিসে স্বরে, আফিম মিশানো আওয়াজে দুর্জয় বলে ওঠে, আমার ওপর রাগ করেছিস? এক লহমায় থমকে যায় যেন শুভার পৃথিবী। আজ সন্ধ্যার পর থেকে এই সময়ের মাঝে এই প্রথম যেন মনটা ঠান্ডা হলো ওর। এত কিছুর পরও এই কণ্ঠটাই ওর জন্য যথেষ্ট মনে প্রশান্তি ভরার জন্য। মুহূর্তেই বরফের খণ্ডের ন্যায় অভিমান গলে পড়ে পানি হয়ে গেল শুভার। উল্টো ঘুরে জাপটে ধরল দুর্জয়কে। ওর চওড়া বুকে আছড়ে পড়ে চাপা কান্নায় ভেঙে পড়ল। প্রগাঢ় রূপে বিচলিত হয়ে শুভাকে নিজের মাঝে জড়িয়ে ধরল দুর্জয়। কিছুক্ষণ আগের ওই নেশাত্মক কণ্ঠস্বর উধাও হয়ে ভর করল চিন্তিত সুর। শুভা, কি হয়েছে? আমাকে বল। এভাবে কাঁদছিস কেন? কেউ কিছু বলেছে তোকে? তাকা আমার দিকে, তাকা বলছি। ততক্ষণে দুর্জয় শুভার ক্রন্দরত আদলখানি নিজের দুই হাতের তালুতে ভরে নিয়েছে। শুভা ফোঁপাচ্ছে, তবে চোখ তুলছে না। দুর্জয় তৃতীয়বার তাকানোর জন্য তাগাদা দেওয়ার পর আস্তে করে ও দৃষ্টি ওঠায়। প্রেয়সীর নেত্রপল্লবে জমে থাকা অশ্রু কণাগুলো দেখে দুর্জয়ের হৃদস্পন্দন ব্যাহত হয়। এবার সেই চিন্তিত সুর পরিণত হয় গম্ভীরতায়। শুভা, আমাকে সত্যি করে বল, কি হয়েছে? কোনো কিছু লুকাবি না। বল আমাকে। প্রেমিক পুরুষের ব্যাকুলতা যেন শুভাকে আরও আবেগী করে তোলে। আবার দুর্জয়কে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে কাঁদতে কাঁদতে নিজের মনের ক্ষোভ ঝেড়ে দেয়। আমি আর পারছি না। আমার আর কিছু ভালো লাগে না। তোমাকে ভালোবেসেও তোমাকে নিজের বলে আমি দাবি করতে পারি না। আমার সেই অধিকার কেন নেই? আমি তো কোনো ভুল করিনি। তোমাকে ছাড়া জীবন আর কাউকে ভালোবাসিনি, কোনো অন্য পুরুষের সাথে কথা পর্যন্ত সেভাবে বলিনি। তাহলে আজ আমার চরিত্র নিয়ে এত কটু কথা কেন শুনতে হলো আমাকে? কেন আমাকে অপমান করা হলো? মুহূর্তে রক্ত ছলকে ওঠে দুর্জয়ের ধমনীতে। কপালের শিরাগুলি দপ দপ করে ওঠে। শুভাকে নিজের থেকে আলাদা করে ওর দুই বাহু চেপে ধরে দাঁতে দাঁত পিষে প্রশ্ন করে ও। তোকে এসব কে বলেছে? কে অপমান করেছে তোকে? শুভা তখনও কাঁপছে। কান্নার দমক থামেনি ওর। তবে ও মুখ খুলল না। মাথা নত করে অন্যদিকে দৃষ্টি দিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল। তা দেখে দুর্জয়ের জেদ যেন আরও এক ধাপ বাড়ল। এক হাত উঠিয়ে শক্ত করে চোয়াল ধরল শুভার। সজোরে মুখ ওঠালো ওপরে।
এতে শুভা হালকা ব্যথা পেলেও টু শব্দটি করল না। দুর্জয়ের চোখের আগুন দেখেই নিজের অভিব্যক্তি দমিয়ে দিল। কিন্তু এতে দুর্জয়ের কোনো ভাব বদল হল না। ও আবার চাপা হুঙ্কার ছাড়ল। তোর চরিত্র নিয়ে কে কথা বলেছে শুভা? এক্ষুনি বল আমাকে। ববারিশা আপু। নামটা উচ্চারণ হতেই নিস্তব্ধ পরিবেশে যেন অদৃশ্য এক বিস্ফোরণ ঘটল। শুভা অনুভব করল দুর্জয়ের গোতর স্থির হয়ে গেল। বারিশা? বারিশা তোকে কি বলেছে? শুভা দুর্জয়ের চোখের দিকে তাকিয়ে শুকনো ঢোক গিলল নিজের মাঝে। এভাবে কারো নামে নালিশ ও কখনো আগে করেনি, করতে পছন্দও করে না। এখন কিভাবে বলবে ও? শুভা, আমি জানতে চাচ্ছি কিছু। আরেক দফা কেঁপে ওঠে শুভা, কর্কশ আদেশের তালে। এবার আর নিজেকে থামায় না। নির্দ্বিধায় বলে যা ঘটেছিল সন্ধ্যায়। বলে দেয় সেসব কথা যা বারিশা বলেছিল ওকে। পুরোটা সময় স্থির চিত্তে সব শোনে দুর্জয়। ওর অবাক হওয়ার কথা, কিন্তু কেন যেন অবাক হয় না। বারিশার গত কয়েকদিনের গতিবিধি দেখে ও আঁচ করতে পারছিল যে মেয়েটার কোনো মতলব আছে। নয়তো যেই ছেলের সাথে ও বাগদান ভেঙেছে তার বাসায় এসে এত আন্তরিকতার সাথে কাজ সন্দেহ হচ্ছিল দুর্জয়ের। এই মুহূর্তে সেটা বিশ্বাসে বদলাল। বারিশা আবার ফিরতে চাচ্ছে দুর্জয়ের জীবনে। হঠাৎ আবার শুভা কথা শুরু করাই নিজের ভেতর থেকে বের হয়ে আসে দুর্জয়। আর যেভাবে চাচিরা সবাই তোমাকে আর বারিশা আপুকে নিয়ে কথা বলে, আমার সেগুলো একদম সহ্য হয় না। আমি ভীষণ কষ্ট পাই, আমার তখন মরে যেতে ইচ্ছে হয়। আর এক পলও দেরি না করে দুর্জয় শুভাকে নিজের বুকে আগলে নিল। ছোট্ট মানুষটাকে শান্ত করার জন্য শক্ত করে জড়িয়ে ধরল, ঠোঁট নামিয়ে আনল শুভার ফর্সা কোমল কাঁধে। গভীর এক আদর বসিয়ে মুচকি হাসল। আমার পিচ্ছি দেখি ভীষণ জেলাস হয়ে পড়েছে। আমাকে এত ভালোবাসিস তুই? তুমি অন্য কারো হলে আমি মরেই যাব। বন্ধন আরও গভীর করে দুর্জয়। সশস এইসব কথা কখনো আর যেন মুখে না শুনি। আমি তোর ছাড়া আর কারো না, কারো হবও না। আর তোর কাছেও অন্য কাউকে ভিড়তে দিব না। দুর্জয়ের বুকের মাঝেই একপাশ থেকে আরেকে পাশে মাথা ঘুরিয়ে দেয় শুভা। চোখ বন্ধ করে ঠিক বিড়াল ছানার মতন পড়ে থাকে। কেটে যায় এভাবেই বেশ কিছু সময়। শুভা একেবারে স্বাভাবিক হয়েই মাথা ওঠায়। দুর্জয়ের দিকে তাকিয়ে ছোট্ট একটা হাসি দেয়। সেই হাসিটাই ওকে ফিরিয়ে দেয় দুর্জয়। তারপর শুভার আঙ্গুলের ভাঁজে নিজের আঙ্গুল ডুবিয়ে জানালার কাছ থেকে সরিয়ে আনে। শুভাকে নিয়ে খাটের একপাশে বসতেই শুভা দুর্জয়ের কাঁধে নিজের মাথা রাখে। এই মুহূর্তে ভীষণ ক্লান্ত লাগছে ওর। সেই সন্ধ্যা থেকে মানসিক ধকলে জর্জরিত ছিল ও। এখন দুর্জয়কে পেয়ে আর ওর কাছে মনের সব সংশয় নিঙ্গড়ে দিয়ে মনে হচ্ছে কাঁধের থেকে বড় বড় দুটো বোঝা নেমে গিয়েছে। এখন শান্তিতে চোখ মুদে আসছে। আয়েশি ভঙ্গিতে তাই দুর্জয়ের কাঁধে চোখ বুজল ও। শুভা, হমম, আমাকে বিয়ে করবি? চোখ বুজেই শুভা মিষ্টি হাসে। করব তো। তোমাকে ছাড়া আর কাকে করব? কাল করবি? এক লাফে সোজা হয়ে বসে শুভা। চোখ দুটো কোটর থেকে বের হয়ে আসার জোগাড়। খানিকক্ষণ আগের ঘুম এখন পুরোপুরি উধাও। দুর্জয়ের শান্ত, স্থির আদলে চেয়ে বিভ্রান্ত নয়নে প্রশ্নে ছড়ে। কি বললা তুমি? দুর্জয় একটু সামনে ঝুঁকে বসেছিল। নিজের পিঠ সোজা করে এখন শুভার দিকে সরাসরি তাকায়। যেটা তুই শুনেছিস। আমি কালকেই বিয়ে করতে চাই তোকে। বল রাজি আছিস? বাঁধ হারা 2 ফোঁটা অশ্রু বেয়ে পড়ল শুভার চোখ হতে।
নিজের আবেগ কোনোভাবেই ধরে রাখতে পারছিল না ও। স্তব্ধ হয়ে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। দুর্জয় সেই দৃষ্টির দিকে গভীরভাবে তাকিয়ে আবার প্রশ্ন ছড়ে, কি রাজি আছিস? এত অনুভূতির জোয়ারে দুর্জয়কে কি বলবে সেটাই বুঝতে পারছিল না শুভা। তাই নিজের উত্তর আবার দুর্জয়কে ঝট করে আলিঙ্গনে বেঁধেই দিয়ে ফেলল। মৃদু হাসল দুর্জয়। প্রেয়সীর ইতিবাচক উত্তরে বক্ষ শীতল হল ওর। তবে যখন আবার হুট করেই ওর বুক থেকে মাথা ওঠাল শুভা, তখন কপাল কুঁচকে উঠল ওর। কি হল? শুভার চোখে সংশয় স্পষ্ট। তুমি না বলেছিলা রাদিয়া আপুর বিয়ের পরে সবাইকে আমাদের ব্যাপারে জানাবা? তাহলে কাল বিয়ে করলে চাচা, চাচিমা, আমার আব্বু, এদেরকে কি বলবা? মানে এখনো তো তোমার আর বারিশা আপুর বাগদানও ভাঙেনি। মাঝপথেই শুভার ঠোঁটের ওপর নিজের আঙ্গুল রেখে দুর্জয় ওকে থামিয়ে দিল। তোর এসব নিয়ে চিন্তা করতে হবে না, আমি আগেই বলেছি না? এখন এই ব্যাপারে কারো সাথেই আমি কথা বলবো না। রাদিয়ার বিয়ের পরেই আমাদের বিয়ের কথাটা সবাইকে জানাবো এবং সেটা আমি একাই করব। তোর ওপর কোনো আঁচ আসতে দিব না আমি। তাই তুই টেনশন নিস না। তবে তা বললেই কি হয়? শুভার আবার চোখ দুটো গোল গোল হয়ে বড় হয়ে গেল। মৃদু চিৎকার দিয়ে ওঠে ও। বলো কি? তুমি কি তার মানে আমাদেরকে পালিয়ে বিয়ে করার কথা বলছো? বোকা মেয়েটার কথা শুনে দুর্জয় কিঞ্চিত রাগ দেখায়। এই মোটা মাথায় বুদ্ধি কবে আসবে তোর? আমি তোকে নিয়ে পালাবো কেন পাগলি? আমরা কি আলাদা বাসায় থাকি নাকি? নাকি তোকে আটকে রাখা হয়েছে তাই আমি এসে ছাড়িয়ে পালাবো তোকে নিয়ে? আমি পালিয়ে বিয়ের কথা বলছি না, গোপনে বিয়ের কথা বলছি, মানে কোর্ট ম্যারেজ। পরিস্থিতি আবার স্বাভাবিক হলেই সেটা সবার সামনে নিয়ে আসব। এখন বুঝছিস বোকা? অন্য সময় হলে দুর্জয়ের এরকম বকায় ঢের অভিমান হতো শুভার। রাগ করত, কথা বলতো না। কিন্তু এই মুহূর্তে এমন কিছুই করল না ও। বরং লজ্জায় লালাভ আভায় রাঙা কপল জোড়া নিয়ে মাথা নুইয়ে শান্ত স্বরে প্রশ্ন করল, এভাবে না বলে বিয়ে করলে বড়রা কষ্ট পেতে পারে তো? এত তাড়াহুড়োর কি দরকার? সবাইকে বলেই না হয়। এবারও মাঝপথেই শুভা থেমে গেল দুর্জয়ের আকস্মিক টানে। ওর কোমর নিজের বাম হাত দিয়ে জড়িয়ে কাছে টেনে নিল দুর্জয় মুহূর্তেই। ফলে আছড়ে পড়ল শুভা ওর মুখের ওপর। এক আঙ্গুল সমানও দূরত্ব নেই দুজনের মাঝে, এতটাই কাছে আনল ওকে। নিজের ডান হাত দিয়ে শুভার মুখের ওপর দুলতে থাকা চুলের গোছা সযত্নে কানের পিছে গুজে দিয়ে শ্বাস ছাড়ল। লুটিয়ে পড়ল সেটা শুভার পুরো মুখে। কিছুক্ষণ আগের সেই আফিমের ন্যায় স্বর দুর্জয়ের গলায় আবার শুনতে পেল শুভা। তাড়াহুড়োর দরকার আছে? তোর আমার দুজনের মনের শান্তির জন্য দরকার আছে। দুর্জয় শুধুই শুভার, সেটার স্থায়িত্ব প্রমাণের জন্য এই বিয়ের দরকার আছে। কর্ণকুহুরে পৌঁছানো প্রতিটা শব্দ এই নিস্তব্ধ রজনীতে শুভার জন্য এক একটা বিস্ফোরকের মতন কাজ করল। নিজের ভেতর বেসামাল অনুভূতির জোয়ার শুরু হল হঠাৎ। এক মুহূর্ত আগে আকরে ধরা টি শার্ট ভেদ করে এখন ওর ধারালো নখ যেয়ে বিঁধল দুর্জয়ের বুকে। দাঁতে দাঁত চিবিয়ে সেই ব্যথা সহ্য করল দুর্জয়, তারপরেও আওয়াজ করল না। নিজের প্রেয়সীর মুখে খেলে যাওয়া প্রতিটা রং স্পষ্ট দৃষ্টিগোচর হল। এই মুহূর্তে কাঁপতে থাকা কোমল অধরজোড়ার দিকেই গভীর মনোযোগ দুর্জয়ের। ক্রমেই বুঝতে পারল নিজের প্রতি কন্ট্রোল হারাচ্ছে ও। কিন্তু সেটা বুঝতে পারলেও নিজেকে সামলানোর, থামানোর কোনো প্রচেষ্টাতেই গেল না ও। বরঞ্চ এক প্রকার আছড়ে পড়ল প্রিয়তমার ঠোঁটের গভীরে। ক্ষণিকের অপেক্ষা না করেই শুষে নিতে থাকল ভালোবাসা। শুভার তখন যেন পৃথিবীর কোনো খেয়াল নেই।
স্থান কাল পাত্র সব ইতিমধ্যেই ভুলে বসে আছে ও। তাই তো দুর্জয়ের পাগলামোতে তাল দিতে সময় লাগল না ওর। ভেসে গেল প্রেমের জোয়ারে, যা ওর প্রেমিক পুরুষ ওর জন্য উঠিয়েছে। আর ভাসবে নাই বা কেন? রাত পেরোলেই তো তাদের ভালোবাসা পূর্ণতা লাভ করবে। সেই উল্লাসেই যেন মেতেছে দুই সত্তা। তবে রাত পোহালেই যে এই দুই সত্তার ভাগ্যে কি হবে তা এখনো অনিশ্চিত। রাতের বাকি অংশে শুভার কোনো ঘুম হল না। ঘুম তো দূরে থাক, চোখের পাতা নামানোর মতন ইচ্ছাটুকুও বাতিল হল। ভেতর ভেতর উত্তেজনায় ফেটে পড়ার জোগাড় ওর। আসলেই দুর্জয় কাল ওকে বিয়ে করবে? এই একটা বাক্য মস্তিষ্কে হানা দিতেই বারবার লজ্জায় মুষড়ে যাচ্ছে ও। কাল ওরা স্বামী স্ত্রীতে রূপান্তরিত হবে। শুভা তাবাসসুম হয়ে যাবে মিসেস নাভিদ আজিম চৌধুরী দুর্জয়। উফ, এরকম ভাবনার মাঝে কি আর ঘুম আসে? ফজরের নামাজ শেষ করেই শুভা খাট ছাড়ে। এপাশ ওপাশ হতে হতে এমনিতেই পিঠ ব্যথা করছে। আজ চিন্তা করল সকাল সকালই গোসল করে একেবারে ফ্রেশ হয়ে নিচে নামবে। যেহেতু নতুন অধ্যায় শুরু করবে জীবনের, সেটা পবিত্রভাবেই শুরু করা উচিত। গোসল সেরে একটা সাদা চিকেন কারি কাজের ওপর সালোয়ার কামিজ পরে নিল শুভা। এই কামিজটা পরার মূল উদ্দেশ্য এর সাথে থাকা সিঁদুর লাল ওড়নাটা। ওটা গায়ে আষ্টেপৃষ্ঠে জড়াতেই শুভার এক আলাদা রকম ভালো লাগা কাজ করল মনে। আয়নার সামনে গিয়ে দাঁড়াতেই নিজেকে দেখে নিজেই লজ্জায় লাল হল। কি মনে করে ওড়নার আঁচলটা দিয়ে ঢাকল মাথা। ও পাশে দাঁড়ানো ভেজা চুলে আর গোলাপি ফর্সা আদলে লাল ঘোমটা পরিহিত নববধূ বেশে নারীটিকে আয়নার এপাশ থেকে দেখে শুভার অন্তরের গভীরে শীতলতা প্রবেশ করল। ছোট থেকেই ওর সৌন্দর্যের প্রশংসা লোকমুখে শুনে এসেছে, কিন্তু আজ প্রথমবার শুভার মনে হল ও আসলেই সুন্দরী। কিছুক্ষণ এভাবেই নিজেকে পরখ করে ঘোমটাটা মাথার থেকে খুলে কাঁধে চড়িয়ে দিল শুভা। বউ হওয়ার আগেই বউয়ের সাজের স্বাদ নষ্ট করতে চায় না ও। বউ সাজবে তো শুধু দুর্জয়ের সামনে। এই চিন্তায় আপনাতেই হেসে চুল ভালোমতো নাচড়ে পরিপাটি হয়ে রুম থেকে বের হল ও। যখন শুভা নিচে নামল তখন ঘড়ির কাঁটা প্রায় 7টা ছুঁই ছুঁই। নিচের পরিবেশ পুরোই সরগরম। রাদিয়ার হলুদের আর 5 দিন বাকি। এই সময়ে একদিকে বিয়ে বাড়ির তাল, আরেকদিকে দৈনন্দিন জীবনের ব্যস্ততা নিয়ে রীতিমতো দৌড়াচ্ছে চৌধুরী নিবাস। শুভা সোজা গেল কিচেনে নিজের বোনের কাছে। সেহের তখন লুচি ভাজায় ব্যস্ত। আজ সকালের নাস্তায় লুচি আর আলুর দমের তরকারি করা হয়েছে। বাসার খালা লুচি বেলে দিচ্ছেন আর ভাজছে সেহের। শুভা এসেই পাশে রাখা খুন্তিটা নিয়ে আরেক চুলায় বসানো আলুর দমটা নাড়তে লাগল। সেহেরের তখন চোখ পড়ল বোনের দিকে। গুড মর্নিং বনু। শুভা সেহেরকে এক হাত দিয়ে জড়িয়ে ধরে নিজেও আদর করে দিল। এবার সেহেরের নজর পড়ল শুভার পুরো সাজসজ্জার ওপর। চোখ কপালে উঠিয়ে বলল ও, কি ব্যাপার রে শুভু, আজ এত সুন্দর করে সেজেছিস কেন? গোসলও করে ফেলেছিস এই সকাল সকাল দেখছি। শুভা খিলখিলিয়ে হেসে দেয় আর মনে মনে বলে, ইস আপু, তোমাকে যদি জানাতে পারতাম আজ আমার জীবনের কত বড় একটা দিন। তবে সেই আফসোস মনের ভেতর রেখেই বলে, এমনিতেই আপু, আজ মনে হলো তাড়াতাড়ি গোসল সেরে ফ্রেশ হয়ে নেই। সেহের আবার লুচি ভাজায় মনোযোগ দিয়ে বলে, একদম ঠিক কাজ করেছিস। এমনিতেও আজ তোর পরিপাটি হয়ে থাকাটাই দরকার, কারণ আজকে তোকে। বলতে বলতেই নিজের জিভ দাঁত দিয়ে কাটল সেহের। উফ, এই মুখটা না, ফ্রিতে পেয়েছে তো তাই লাগাম ছাড়াই চলে। এখনই শুভার সামনে ওকে ছেলেপক্ষ দেখতে আসার কথা বলে ফেলতে গিয়েছিল সেহের। তখন কি এক কাণ্ড হতো।
সেহের আর চোখে তাকায় দেখার জন্য যে শুভা কিছু বুঝল কি না। স্বস্তির শ্বাস ছাড়ে যখন দেখে নিজ মনে শুভা তরকারি নাড়ছে। যাক, বুঝেনি কিছু। সেহের আবার নিজেকে স্বাভাবিক করে শুভার দিকে তাকায়। জানিস শুভ, আব্বু আসছে আজকে। বাবা আসার কথা শুনে মুহূর্তে শুভার ঠোঁটের হাসি দ্বিগুণ ছড়ায়। উত্তেজিত হয়ে চায় বড় বোনের দিকে। আব্বু আসছে? কখন? কই, আমি তো কিছুই জানি না। আমাকে বলেনি তো আব্বু। সেহের হেসে ফেলে। তোর মুখের ট্রেন শুরু হলে থামার নামটাই নেয় না। এত প্রশ্ন করলে উত্তর দিব কোনোটার? শোন, আব্বু একটা কাজে আসছেন, গতকাল অনেক রাতে আমাকে ফোন দিয়েছিলেন। তুই ঘুমিয়ে গিয়েছিস ভেবে হয়তো আর ফোন দেয়নি। গত রাতের কথা মাথায় আসতেই কুণ্ঠায় ভেতর থেকে মিয়ে যায় শুভা। দুর্জয়ের পাগলামোগুলো চিন্তা করেই ঠোঁটে বসে লাজুক হাসি। কিভাবে যে মানুষটাকে সামলেছে ও সেটা ভাবলেই গা শিউরে ওঠে। সেহেরের কথায় আবার চিন্তায় ছেদ পড়ে শুভার। শোন শুভ, আজকে তোর ভার্সিটি যাওয়ার দরকার নেই। আব্বু আসতেছে, ওনার সাথেই সময় কাটাস। আমি তো দৌড়ের ওপর থাকব, আব্বুর সেরকম খেয়াল রাখতে পারব না। বোনের কথা শুনে শুভার মুখটা এইটুকু হয়ে গেল। বাইরে না যেতে পারলে কাজী অফিসে যাবে কিভাবে? তড়িঘড়ি করে বলল ও। কিন্তু আপু, আজকে জরুরি ক্লাস। সব ক্লাসই জরুরি শুভা, আমি জানি সেটা। তবে এখন পরিবারকে সময় দেওয়াটা বেশি জরুরি। তাই আজ ক্লাস বাদ দে। দেখি তরকারিটা হয়ে গিয়েছে, আমি বেড়ে ফেলি। সেহের কথার মোড় বদলে ফেলায় শুভা আর কথা আগাতে পারে না। তবে মন খারাপ হলেও আশা হারায় না ও। দুর্জয় আছে তো। শুভার কথা না শুনলেও দুর্জয় যখন শুভাকে নিয়ে যেতে চাবে তখন সেহের কিছুই বলতে পারবে না। সুরসুর করে অনুমতি দিয়ে দিবে। কিন্তু নাস্তার টেবিলে শুভার জন্য অপেক্ষা করছিল সম্পূর্ণ ভিন্ন এক চমক। দুর্জয় নেমে এসে শুভাকে ইশারায় বলেছিল নাস্তা শেষ করেই বের হওয়ার কথা। কিন্তু যখন দুর্জয়ের পরপর শুভা উঠে দাঁড়ালো যাওয়ার জন্য তখনই ওর ডাক পড়ল শফিউল সাহেবের কাছ থেকে। শুভা মামুনি, তুমি কই যাচ্ছ? দুর্জয় আর শুভা দুজনই থেমে গেল। শুভা একবার বোনের দিকে অপরাধী চোখে তাকিয়ে মাথা নিচু করে ফেলল। তবে ওর হয়ে জবাব দিল দুর্জয়। আব্বু, শুভার তো ভার্সিটি আছে। আমি ওকে ড্রপ করেই চলে যাব। শফিউল আজম স্মিত হাসি ঠোঁটে রেখে বললেন। আজ মামুনির ভার্সিটি যাওয়ার দরকার নেই দুর্জয়। ফারুক আসছে পটিয়া থেকে, এতদিন পর বাবা আসছে, মেয়ে যদি বাসায় না থাকে তাহলে কেমন হয়? শুভা মা, আজ নিজের বাবার সাথে সময় কাটাও। ক্লাসের নোটস পড়ে তুলে নিও। আর দুর্জয়, তুমিও বের হয়ে যাও, ক্লায়েন্ট ওয়েট করছে। শান্ত সাবলীল কণ্ঠে বলা কথাগুলো যে আসলে এক প্রকার আদেশ সেটা বুঝতে দুর্জয় বা শুভার কারো সমস্যা হল না। দুর্জয় কখনো ওর বাবার কথার ওপর কথা বলে না, কারণ ও জানে বাবার বলা কথাকে টলানো অসম্ভব। নিজের এই গুণটাও যে এই ব্যক্তি থেকেই রপ্ত করেছে ও। তবে এই মুহূর্তে শুভাকে করা ওয়াদাটা পূরণ করা আবশ্যক। গতকাল রাতেই বন্ধুদের জানিয়ে দিয়েছিল ও। প্ল্যান ছিল এখন শুভাকে নিয়ে নির্ধারিত কাজী অফিসে যেয়ে বিয়েটা পরেই আবার শুভাকে বাসায় ড্রপ করে মিটিংয়ে চলে যাবে ও। সেই অনুযায়ী বন্ধুরাও রেডি হয়েছে। 7 সকালে কাজী অফিস খুলিয়েছে। এখন ওরা না গেলে সব শেষ। ভাবনাটা মাথায় ঢুকতেই দুর্জয় উদ্যত হল বাবার সামনে মুখ খুলতে, কিন্তু তার আগেই শুভা মিহি কণ্ঠে বলে উঠল। ঠিক আছে চাচু, আমি ভার্সিটি যাব না। দুর্জয় চকিতে ঘুরে তাকায় শুভার পানে।
মুহূর্তেই রাগ মাথায় চাড়া দিয়ে ওঠে। কোনো কারণে মুখটা খুলল মেয়েটা? এত মাতব্বরি কে করতে বলেছে ওকে? ও চুপ থাকলেই তো দুর্জয় ব্যাপারটা সামলে নিত। যেভাবেই হোক বের করত ওকে। কিন্তু বোকাটা সবকিছু ভণ্ডুল করে দিল। বাসার প্রায় সবাই এখানে উপস্থিত, সবার সামনে এখন যেখানে শুভা নিজেই মানা করেছে বের হওয়ার ব্যাপার, সেখানে দুর্জয় কখনোই হস্তক্ষেপ করতে পারে না। বিষয়টা চক্ষুশূল হয়ে দাঁড়ায়। তাই অগত্যা ওকে চুপ হয়ে যেতে হল। ঠিক আছে, আমি আসি তাহলে। গম্ভীর সেই আওয়াজে শুভার অন্তর কাঁপিয়ে দিয়ে ঘুরে দাঁড়াল দুর্জয়। তখনই নাহার ছেলের যাওয়ার পানে চেয়ে বললেন, আজকে কি কোনোভাবেই ফিরে আসা যায় না আব্বু? দুর্জয় আবার ক্ষণিকের জন্য তাকায় শুভার দিকে। টান টান অভিব্যক্তি নিয়ে বলে, না আম্মু, আজকে আর ফিরতে পারবো না বোধহয়। ক্লায়েন্টের সাথে সন্ধ্যা পর্যন্ত ফ্যাক্টরি ভিজিটে থাকব। তারপর যাব কুমিল্লা, কালকে ওখানে একটা ইন্সপেকশন আছে। সেটা করেই ফিরতে হবে। আসি আম্মু। বলে আর দাঁড়াল না দুর্জয়। এক প্রকার ঝড়ের গতিতেই বের হয়ে গেল। শুভা ফ্যাল ফ্যাল করে সেদিকে তাকিয়ে দেখল শুধু। ভেতরটা ওর দুমড়ে মুচড়ে একাকার হচ্ছে, কিন্তু এই ভিড়ের মাঝে সেটা প্রকাশ করার সুযোগ পেল না ও। কিভাবে বলবে আজ কত বড় একটা দিন ছিল ওর আর দুর্জয়ের জন্য? কাকে বোঝাবে? ঠিকরে বের হতে চাওয়া অশ্রুধারা সামলাতে হিমশিম খেতে হলো ওকে। নিজেদের এক হতে হতে না হওয়ার এই ভয়ঙ্কর মনোবেদনা নিয়ে সামাজিকতার মাঝে মিশে গেল ও। নাস্তা কোনো মতে শেষ করে দৌড় লাগালো শুভা নিজের রুমের দিকে। রুমে ঢুকে তড়িঘড়ি করে দরজাটা লাগিয়ে ফোনটা ছো মেরে নিয়ে ডায়াল করল কাঙ্ক্ষিত নাম্বারে। 4 বার রিং হওয়ার পর ওপাশ থেকে কলটা রিসিভ হলো, তবে কেউ কথা বলল না। শুভা উত্তেজিত হয়ে ডাকল, হ্যালো হ্যালোই শুনতে পারছো? পারছি। একটা ছোট্ট শব্দই বুঝিয়ে দিল শুভাকে মানুষটা ভীষণভাবে রেগে আছে ওর ওপর। বুকটা ভয়ে ধুকপুক করে উঠল ওর। অপরাধীর ন্যায় মিয়া যাওয়া কণ্ঠে আকুতি জানাল, শোন, আই অ্যাম রিয়েলি ভেরি সরি। আসলে চাচ্চুর আদেশ অমান্য করার সাহসটুকু আমার মাঝে কাজ করেনি তখন। তার ওপর আপু সকালে বলেছিল আজকে না যেতে বাইরে। 2 বড় জন এভাবে বলাতে আমি আসলে মানা করতে পারিনি। সরি প্লিজ একবার বোঝো। সামান্য বাইরে যাওয়ার আদেশে বড়দের অমান্য করতে পারলি না তুই, বিয়েটা কিভাবে করবি? সেই সাহস আছে? শেষ প্রশ্নে ছাদ করে উঠল শুভার পুরো দেহ। এই প্রশ্নের মানে ওর ঢের জানা। দুর্জয় শুভার ভালোবাসার প্রতি প্রশ্ন তুলছে। এইটা শুভার সহ্য হল না। দৃঢ়তার সাথে জবাব দিল, যদি সেই সাহস না থাকতো তাহলে কালকেই মানা করে দিতাম তোমার প্রপোজাল। তোমাকে জড়িয়ে ধরে নিজের পণ সম্মতি জানাতাম না। সকাল সকাল গোসল করে লাল টুকটুকে ওড়না পরে বউ বেশে রেডি হতাম না। সাহস আর শ্রদ্ধার মাঝে পার্থক্য আছে। তোমাকে নিজের করে পাওয়ার ব্যাপারে মোটেও দ্বিধান্বিত নই আমি, যদি সেটাই তোমার প্রশ্নের মূল কারণ হয়ে থাকে। আমি বড়দের স্রেফ সম্মানটা রাখতে বাইরে আসার জন্য মানা করেছি। একটানে কথাগুলো বলে শুভা হাঁপিয়ে ওঠে। এভাবে দুর্জয়ের সাথে আগে কখনোই কথা বলেনি ও, তাই এখন ভয় লাগছে। ওপাশে দুর্জয়ও বেশ অবাক হয়েছে। তার ছোট্ট পাখিটা যে এত দৃঢ়তার সহিত গুছিয়ে কথা বলতে পারে সেটাই ওর জানা ছিল না। তবে মন থেকে ভীষণ গর্ববোধ করল ও। শুভার ভালোবাসার প্রতি ওর বিন্দুমাত্র সন্দেহ নেই এবং ও জানত শুভা কেন আসার জন্য মানা করেছে। তারপরেও রাগ আর অভিমানে কথাটা বলে ফেলেছিল। এখন শুভার অকুতভয় প্রকাশ করা অনুভূতি শ্রবণ করে মনটা কেমন শান্ত হয়ে গেল।
এরপর কেটে যায় নিশ্চুপ কয়েক মুহূর্ত। শুভা অপেক্ষায় ছিল দুর্জয়ের বকা বাক্যের, কিন্তু সেটা আর আসল না। বরঞ্চ যা শুনল তাতে কেঁপে উঠল শুভা। কাল সকালে রেডি হয়ে থাকবি, কাউকে কিছু বলার দরকার নেই, অনুমতিও নেওয়ার প্রয়োজন নেই। আমি কল দিল, জাস্ট বের হয়ে আসবি। কাজী অফিসের ঠিকানা আমি মেসেজ করে দিব। খুশিতে আর লজ্জায় নুয়ে পড়ল শুভা। ওর হাসির স্বর অস্পষ্ট কানে বাঁধে দুর্জয়ের। নিজের ঠোঁটেও ছড়ায় সেই হাসি। প্রেয়সীর ঠিক এই সময়ের অনুভূতি মিশ্রিত চেহারাটা দেখার প্রবল লোভ কোনো মতে দমায়। কঠিন চেষ্টায় নিজ কণ্ঠে হালকা গম্ভীরতা নিয়ে বলে, এখন ড্রাইভ করছি, পৌঁছে কল দিব। শুভা নরম সুরে ভর্তি যত্ন নিয়ে বলে, নিজের খেয়াল রেখ। হমম, রাখি, আমি কাল অপেক্ষা করব। বলেই ফোনটা কেটে দেয় শুভা। কুণ্ঠায় মুখ লুকায় বালিশে। কি নির্লজ্জ হয়ে যাচ্ছে ও দিন দিন। ভালোবাসা বুঝি এভাবেই মানুষকে অসভ্য বানায়? সব এই দুর্জয় নামক মাদকতায় ভরপুর পুরুষটার দোষ। তার জন্যই আজ ও এরকম বিগড়েছে। হাসতে হাসতে শুভা হাত পা ছড়িয়ে দেয় খাটে। তবে সাথে সাথেই ঝট করে উঠে যেতে হয় ওকে। নিচ থেকে জোরে জোরে ওর নাম ডাকা হচ্ছে। শুভা যেই বেগে রুমে এসেছিল, ঠিক সেই বেগেই আবার বাইরে বের হয়ে আসলো ও। নিচের হইচই এখন জোরালো শোনা যাচ্ছে। প্রতিনিয়ত শোনা কণ্ঠের সাথে অতিপরিচিত আরেকটি কণ্ঠ শুনে খুশিতে আত্মহারা হল শুভা। সিঁড়ির ঘর থেকেই আব্বু বলে চিৎকার দিয়ে ওঠে। ড্রয়িং রুমে তখন ফারুক সাহেব মাত্র আসন গ্রহণ করছিলেন। ছোট মেয়ের উত্তেজিত ডাকে আবার সোজা হয়ে দাঁড়ালেন। শুভা ততক্ষণে নিচে নেমে এসেছে। এক দৌড়ে বাবাকে জড়িয়ে ধরল ও। ফারুকও মেয়েকে আগলে নিলেন পরম যত্নে। আমার ছোট্ট মামনিটা ভালো আছে? বাবার বুকেই পড়ে থেকে অভিমানী কণ্ঠে বলল। তুমি আসছো, এটা আমাকে জানাওনি কেন? আপুও জানত, কিন্তু আমি জানলাম না। ফারুক মেয়ের অভিমান বুঝতে পেরে ওর মাথায় আলতো করে হাত বুলিয়ে বললেন, সরি মামনি, তুমি রাতে তাড়াতাড়ি শুয়ে পড়ো বলে আর ডিস্টার্ব করিনি। বাবা মেয়ের আহ্লাদ দেখে নাহারের চোখ জুড়ে। নিজের পরিবারেরও ছোট মেয়ে ছিলেন তিনি। বাবার রাজকন্যা ছিলেন ঠিক শুভার মতন। সেই স্মৃতি স্মরণে রেখেই সামনে এগিয়ে শুভার পিঠে হাত বোলান। মামনি, বাবা মাত্র এসেছেন, ওনাকে নাস্তা করতে দিবে না? আসো, ওনাকে টেবিলে নিয়ে আসো। নাহারের কথা মান্য করে শুভা ফারুককে নিয়ে ডাইনিং টেবিলে আসল। সেখানে সেহের আগে থেকেই খাবার তৈরি করে রেখেছিল। দুই বোন মিলে বাবাকে বেশ যত্ন সহকারে নাস্তা খাওয়ালো। খাওয়া দাওয়ার পর্ব শেষে ফারুক সাহেবকে গেস্টরুমে বিশ্রামের জন্য নেওয়া হল। তবে তিনি সেটাতে আপত্তি জানালেন। নাহারের কাছে যেয়ে আস্তে করে বললেন, ভাবি, ছেলেপক্ষ তো বিকেলেই আসবে। শুভাকে এখনো কিছুই জানানো হয়নি। এখনই ওকে নিয়ে বসতে চাচ্ছি। আপনি আর শফিউল ভাই ওর সাথে থাকলে ভালো হয়। মেয়েটা কিভাবে রিয়্যাক্ট করে তাই তো বুঝতে পারছি না। আপনি থাকলে ওকে সামলাতে পারবেন। নাহার বিষয়টা বুঝে মাথা নাড়লেন। ঠিক আছে ভাই, আপনার ভাই তো মাত্রই ওপরে গেল। আমি দেখি, ওকে ডেকে নিয়ে আসি। বলেই নাহার বের হলেন রুম থেকে। এরপর সেহেরকে ফারুক ডেকে বললেন রেদোয়ান আর শুভাকে ডেকে আনতে। কিছুক্ষণের মাঝেই গেস্ট রুমে মানুষ ভরে গেল। শুভা রুমে ঢুকেই অবাক হল বেশ। এত মানুষ কেন জড়ো হয়েছে ও বুঝতে পারল না। এরই মাঝে ফারুক ওকে ডেকে উঠলেন। শুভা মামনি,
আমার পাশে এসে বসো। আসো। শুভা ইতস্তত হয়ে সবার পাশ কাটিয়ে বাবার পাশে যেয়ে বসল। সবাইকে নীরব থাকতে দেখে মনের বিভ্রান্তি মুখে টেনে আনল। কি ব্যাপার আব্বু? সবাই এখানে? আমরা তোমার সাথে কিছু কথা বলতে চাই মামনি। শফিউল আজমের আওয়াজ পেয়ে শুভা তার দিকে কৌতূহলী দৃষ্টি নিয়ে তাকায়। শফিউল আজম সময় নেন না। ফারুকের দিকে তাকিয়ে জিজ্ঞেস করেন, কি ফারুক? কথা কি তুমি শুরু করবে না আমি বলবো? আপনিই বলুন ভাই, সেটাই ভালো হবে। বেশ। বলেই শফিউল শুভার দিকে সরাসরি তাকান। শুভা মামনি, তোমার জন্য একটা বিয়ের প্রস্তাব এসেছে। আজ সেই পাত্র তার বাবা মা সহ আসবে তোমাকে দেখতে। এইটুকু বলে চুপ হয়ে গেলেন শফিউল। শুভার অভিব্যক্তি বুঝতে চাইলেন। শুভা এদিকে হতভম্ব হয়ে তাকিয়ে আছে ওনার দিকে। চোখের পলক অবধি ফেলছে না। শফিউলের কথা মস্তিষ্কে গঠন হতে বেশ কিছুটা সময় লাগল ওর। কিন্তু যখন বুঝতে পারল তখন সহসাই কেঁপে উঠল ওর পুরো শরীর, যেটা স্পষ্ট বুঝতে পারলেন ওকে পাশ থেকে জড়িয়ে রাখা ফারুক। মেয়ের বিরূপ প্রতিক্রিয়া আগেই আন্দাজ করে রেখেছিলেন তিনি, তাই ঘাবড়ালেন না। বরঞ্চ মেয়েকে শক্ত করে ধরে বললেন, মামনি, ওরা এত জোর করল এই প্রস্তাব নিয়ে যে আমি মুখের ওপর মানা করতে পারিনি। তার ওপর ছেলের পরিবার উচ্চ শিক্ষিত, ছেলে সরকারি চাকরি করে, অল্প বয়সেই একদম সেটেলড, সব মিলিয়ে আমারও এই প্রস্তাবটা মনে ধরেছে। তুমি? আব্বু আমি বিয়েটা করতে পারবো না। মুহূর্তেই রুমে নিস্তব্ধতা ছেয়ে গেল। ফারুক তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন মেয়ের দিকে। হুট করে এসব শুনলে মেয়ে হকচকাবে সেটা আগেই জানতেন, তবে সরাসরি এভাবে মানা করে দিবে, এটা কখনোই ভাবেননি। এতগুলো মানুষের সামনে এরকম সরাসরি ওনার মুখের ওপর না করে দেওয়াটাও ভালো লাগল না ফারুকের। গম্ভীর কণ্ঠ নিয়ে কাট কাট প্রশ্ন করলেন, এভাবে সরাসরি না করে দেওয়ার কারণ কি? শুভা বাবার এই গলা চিনে। মা মরা মেয়েদের সাথে কখনোই রাগারাগি বা বকাবকি করেননি ফারুক। তবে যদি কখনো রেগে যেতেন তাহলে ঠিক স্বর বেরিয়ে আসত তার গলা থেকে, যেটা সেহের আর শুভাকে চূড়ান্ত আকারে ভয় পাইয়ে দিত। এই মুহূর্তেও ঠিক একই রকম ভয় কাজ করল শুভার মনে, কিন্তু দুর্জয়ের প্রতি ভালোবাসা আর ওদের সম্পর্কের প্রতি আনুগত্য শুভাকে সেই ভয় ডিঙিয়ে সরব হতে শিখিয়ে দিল। শান্ত অথচ দৃঢ় কণ্ঠে বলল, আমি এখন বিয়ে করব না আব্বু। আমি পড়াশোনা করছি, সেটার মাঝে অন্য কিছু চাই না। তুমি ওনাদের মানা করে দাও প্লিজ। মন খুব করে চাইলেও দুর্জয়ের কথাটা বলতে পারল না শুভা, কারণ এখানে স্বয়ং দুর্জয়ের বাবা মা উপস্থিত। ওনাদের সামনে নির্লজ্জের মতন ওনাদেরই ছেলেকে ভালোবাসার কথা কেমনে বলে ও? তার ওপর দুর্জয়ও উপস্থিত নেই। একা এসব সামলানো শুভার দ্বারা সম্ভব না। তার চাইতে এখন পড়ার অজুহাত দিয়ে আজকের পাত্রপক্ষ আসার বিষয়টা অন্তত থামানোটাকেই শ্রেয় মনে করল ও। তবে ওর এই যুক্তি বড়দের সামনে ধোপে টিকল না। শফিউল আজম এবার মুখ খুললেন, মামনি তোমার পড়াশোনা নিয়ে তুমি একটুও চিন্তা করো না। যেটা তোমাকে জানানো হলো, ছেলের পরিবার উচ্চশিক্ষিত। ওরা পড়াশোনাকে প্রাধান্য দেয়। বিয়ের পরও তুমি পড়াশোনা করতে পারবে। এতে তাদের কোনো আপত্তি থাকবে না। তুমি চাইলে এই বিষয়টা নিয়ে আমরা আগে থেকে আলোচনাও করে রাখতে পারব। বুকটা ধরাস করে উঠল। দিক বিদিক কেমন যেন হারিয়ে যেতে ধরল শুভার। এই মুহূর্তে ভয়ঙ্কর অসহায় অনুভব হতে লাগল। বাবা বা বোনকে মুখের ওপর কিছু বলতে পারলেও শফিউল আজমের ওপর কিছু বলার সাহস ওর একদমই নেই। এরকম এক পরিস্থিতি ওর সামনে এসে দাঁড়াবে সেটা কল্পনাতীত ছিল ওর জন্য। নিজেকে ভীষণ অবাঞ্ছিতও মনে হল এই সময়ে।
বাবা হুট করে বিয়ে প্রস্তাবে রাজি হলেন, অথচ একবারও এটা নিয়ে শুভার সাথে আলোচনা করলেন না। কোনো প্রকার সময় না দিয়ে আজকেই ছেলে পক্ষকে ডেকে এনেছেন। তীব্র ক্ষোভে ভেতরটা কুকড়ে গেল শুভার। বোনের দিকে তাকাল। সেহেরের শান্ত আদল দেখে আরো হতভম্ব হয়ে গেল। স্পষ্ট বোঝা যাচ্ছে সেহেরও এই বিষয়ে সব জানত। এখন শুভার কাছে সব পানির ন্যায় স্বচ্ছ হল। কেন ওকে আজকেও বাসা থেকে বের হতে দিচ্ছিল না, এখন বুঝতে পারল ও। সবাই ওকে অন্ধকারে রেখে ওর পিঠ পিছে এসব করেছে। কিন্তু কেন এতই অবিশ্বাস করে সবাই ওকে? শুভার মনের ভেতর তুফানের তাণ্ডব চললেও বাইরে ও শক্ত স্থির হয়ে বসেছিল। ওর টান টান ভ্রু জোড়া দেখেই সেহের ঢোক গিলল। শুভার সাথে সবচাইতে বেশি সময় ও কাটিয়েছে। বনের নারী নক্ষত্র ওর চেনা, এবং ও নিশ্চিত শুভা ভেতর ভেতর এখন আগ্নেয়গিরির ন্যায় ফুটছে, যে কোনো সময় ফেটে পড়তে পারে। এরকম হলে পরিস্থিতি বিগড়ে যাবে। এখানে ওর শ্বশুরবাড়ির লোকজন সব, এনাদের মাঝে অযথা বাবার মান সম্মান নিয়ে টানাটানি হোক, এটা সেহের চাইল না। তাই ও নিজেই উদ্যোগ নিল। ফারুকের কাছে যেয়ে কানে কানে বলল, আব্বু, শুভা হুট করেই সব জেনেছে, তাই একটু ঘাবড়ে গিয়েছে আমার মনে হয়। তুমি অনুমতি দিল ওকে আমি নিয়ে যাই ওপরে, ঠান্ডা মাথায় বুঝাই। ফারুক বুঝলেন মেয়ের কথা। গম্ভীর মুখ নিয়ে শুধু মাথা ওপর নিচ নেড়ে নিজের সম্মতি জানালেন। সেহের সেটা দেখে শুভার হাত আলতো করে ধরল। শুভা, একটু আয়তো আপু, ওপরে চল, বলেই নাহারের সাথে চোখে চোখে ইশারায় বুঝিয়ে শুভাকে নিয়ে ওখান থেকে সরে আসলো সেহের। মিসেস নোমান মাত্রই রান্নাঘরের দিকে যাচ্ছিলেন দেখতে যে বাবুর্চি কি বানাচ্ছে, তখনই সিঁড়ি দিয়ে কারো নামার জোরে আওয়াজে তিনি ঘাবড়ে উপরে তাকান। দেখেন তার একমাত্র কন্যা এক প্রকার ঝড়ের বেগে নিচে নামছে। মিসেস নোমান ভীষণ অবাক হয়ে সিঁড়ির দিকে হাঁটা ধরেন। ততক্ষণে বারিশা নেমে এসেছে। কাছ থেকে মেয়েকে দেখে আঁতকে উঠেন তিনি। ফর্সা তুলতুলে চেহারাটা রক্তিম বর্ণে পরিণত হয়েছে। মনে হচ্ছে কেউ ঘষে ঘষে একগাদা ব্লাশন লাগিয়ে দিয়েছে দুই গালে। বারিশা মাকে দেখেও যেন দেখল না। কঠোর মুখ নিয়ে হনহনিয়ে মেইন দরজা দিয়ে বের হতে নিলে মিসেস নোমান ডেকে ওঠেন। বারিশা মা, এভাবে কোথায় যাচ্ছিস? কি হয়েছে? মায়ের উৎকণ্ঠার ধারে কাছ দিয়েও গেল না বারিশা। শুধু আসছি বলে বের হয়ে গেল। শুভার রুমে সেহের ওকে নিয়ে আসতেই ঝটকা দিয়ে বোনের হাত ছেড়ে দিল শুভা। ছোট বোনের এরকম বৈরী ব্যবহারে সেহের চমকে যায়। রুমের দরজা ভিড়িয়ে দিয়ে শুভার কাছে আসল। পেছনে থেকে বোনের দুই কাঁধ ধরে আদুরে কণ্ঠে বলে, আমার ওপরে রাগ করেছিস? তুমি জানতে এই প্রস্তাবের ব্যাপারে? থমথমে এই গলাটা চিনতে সেহেরের অসুবিধা হয়। হঠাৎই নিজের বোনকে অচেনা লাগে। তারপরেও নিজের উদ্বেগ সামলে নিয়ে আদুরে কণ্ঠে বলল, আমিও কিছুই জানতাম না রে আপু। গতকাল রাতেই আব্বু ফোন দিয়ে বলল। আমি বলেছিলাম তোকে জানানোর কথা। আব্বু বললেন সকালেই আসছেন তিনি। সামনাসামনিই কথা বলবেন। তাই। শুভা এসব শুনে বোনের প্রতি ওর রাগ কমাল। ঘুরে দাঁড়িয়ে মুখোমুখি হল সেহেরের দিকে। সেহের শুভার দিকে তাকিয়ে আতকে ওঠে। মেয়েটা যে এভাবে কাঁদছে এটা ও বুঝেইনি। কই কান্নার কোনো শব্দও তো পায়নি। সেহের ঘাবড়ে যায়। বিচলিত হয়ে বোন আগলে ধরে। শুভা, কি ব্যাপার, কেন এভাবে কাঁদছিস আপু? শুভা এবার সশব্দে কান্নায় ভেঙে পড়ে। সেহেরকে জড়িয়ে ধরে হুড়মুড়িয়ে বলে, আপু প্লিজ এই প্রস্তাবটা থামাও।
আমি এই বিয়ে করতে পারবো না। প্লিজ আপু, প্লিজ কিছু করো। সেহেরের বিচলিত ভাব আরও বাড়ে। কোথাও একটা খটকা লাগে ওর। শুভাকে নিজের কাঁধ থেকে উঠিয়ে বলে, শুভা, আমার দিকে তাকাতো। তাকা দেখি। কান্নারত অবস্থাতেই শুভা তাকালে সেহের প্রশ্ন ছড়ে, তুই বিয়ে কেন করতে চাচ্ছিস না শুভু? কারণটা কি শুধুই পড়াশোনা, নাকি তোর কোনো পছন্দ আছে? দিশা ড্রয়িং রুমে বসে মোবাইলে ফেসবুক স্ক্রল করছিল, তখনই বেল বেজে ওঠে। এই মুহূর্তে আশেপাশে কেউ নেই দেখে নিজেই দরজা খুলতে যায় ও। দরজার ওপাশে এই সময়ে বারিশাকে দেখে অবাক হলেও দিশা মিষ্টি হাসি দেয়। আরে আপু, কেমন আছো? আসো, ভেতরে আসো। শুভা কোথায় দিশা? দিশা এই প্রশ্নে অবাক হয়। সাথে এই মুহূর্তে বারিশার দিকে ভালো করে নজর পড়ে ওর। মেয়ের রাগান্বিত চেহারা দেখে দিশার মনে আতঙ্ক সৃষ্টি হয়। শুভা কি বাসায় নেই? বারিশার আরেকবার রুক্ষ স্বরে এই প্রশ্নে দিশা মৃদু কেঁপে ওঠে। আমতা আমতা করে বলে, আছে ওর রুমে বোধ হয়। বারিশা আর কোনো কথা না বলে দ্রুত দিশাকে পাশ কাটিয়ে সিঁড়ি দিয়ে ওপরে উঠে গেল। পেছনে হতভম্ব হয়েছে রইল দিশা। আমি কোনো প্রশ্ন করছি শুভু? তোর কি কাউকে পছন্দ আছে? বল আমাকে। ভালো ছেলে হলে আমি আব্বুর সাথে কথা বলবো। কিন্তু তুই কিছু না বলে শুধু কাঁদতে থাকলে কেমনে হবে আপু? ও কি বলবে তোমাকে? বলার মতন কোনো মুখ আছে নাকি ওর যে বলবে? পেছনে থেকে আকস্মিক এই বাজখাই কণ্ঠে শুভা আর সেহের দুজনেই চমকে তাকায়। বারিশাকে রুমের দোরগোড়ায় দেখে শুভার বুক ছাত করে ওঠে। তবে সেহের রয়ে যায় পুরাই বিভ্রান্তিতে। বারিশা আপু, আপনি কি বলতে চাচ্ছেন? বারিশা এগিয়ে আসতে আসতে বলে, আমাকে জিজ্ঞেস করছো কেন সেহের? তোমার গুণধর বোনকে জিজ্ঞেস করো কি ঘটিয়েছে সে। সেহের এবার ভীষণ বিরক্ত হয়। শুভাকে নিয়ে সবসময়ই ও অনেক বেশি সংরক্ষণশীল। কোনো তৃতীয় কেউ শুভাকে নিয়ে ওর সামনে কিছু বলতে পারে না কখনো। সেখানে বারিশার কথায় বোঝাই যাচ্ছে সে শুভার প্রতি আক্ষেপ দেখাচ্ছে। সেহের এটা না সহ্য করতে পেরে শান্ত কিন্তু কঠোরভাবে বলল, আপু, আপনার যা বলার সেটা বলুন। এভাবে শুভাকে প্রশ্নবিদ্ধ করবেন না প্লিজ। তাচ্ছিল্যের হাসি হাসে বারিশা। প্রশ্নবিদ্ধ? কেন করব না প্রশ্নবিদ্ধ তোমার বোনকে? আমাদের সবার নাকের নিচে দিয়ে কি কাণ্ড করে বেরিয়েছে জানো কিছু তুমি? আমার মনে হয় জানো না। সেহের এবার খেই হারালো। আপনি কি বলতে চাচ্ছেন? আমার বোন এমন কি করেছে? তা তোমার বোনকেই জিজ্ঞেস করো না। কি যেন প্রশ্ন করছিলা? ও হ্যাঁ, কাউকে পছন্দ করে কি না জিজ্ঞেস করো। করো। সেহের ঘন ঘন শ্বাস নিয়ে বিভ্রান্তি আর বিরক্তির মিশ্রণে একবার বারিশার দিকে কঠোর চাহনি দিয়ে শুভার দিকে তাকায়। বোনের হাত ধরে শান্ত সুরে বলে, আমি কিছুই বুঝতে পারছি না কিন্তু শুভা। বারিশা আপু, এত রেগে আছেন কেন তোর ওপর? কোনো কিছু ঘটেছে? শুভা বারিশাকে দেখার পর থেকেই মুখ শক্ত করে একপাশে দাঁড়িয়েছিল। চোখের পানি আগেই শুকিয়েছে ওর। এই অসহ্যকর ব্যক্তির সামনে নিজের আর্দ্র অনুভূতি দেখানোর কোনো শখ ওর নেই। তবে সেহেরের প্রশ্নে হালকা কেঁপে উঠল ও। আপু আসলে। শুভার মিয়ে যাওয়া আওয়াজটা যেন বারিশার গায়ের জ্বালা আরও বাড়িয়ে দিল। এরকম মিনমিন করে কথা বলছো কেন? ঝেড়ে কাশতে কষ্ট হচ্ছে তোমার? হবেই তো। অপবিত্র কাজ করতে গেলে এভাবেই গলা কাঁপে মানুষের। শুভা এই কথায় যেন তেলে বেগুনে জ্বলে উঠল। আমি মোটেও কোনো অপবিত্র কাজ করিনি।
আপনি এভাবেই বারে বারে আমার চরিত্র নিয়ে কথা বলবেন না। শুভার চিৎকারে বারিশা একটু হকচকালেও দমল না। নিজেও চিৎকার দিল। কেন বলবো না? অবশ্যই বলবো। আমার বাগদত্তা কে নিজের করে নিতে চলেছ? আমার বিয়ে ভাঙার সব প্রস্তুতি করে ফেলছ, আর তোমার মনে হয় আমি অবুঝের মতন চুপচাপ বসে সব দেখব? কি? বারিশা আপু থামুন, 1 মিনিট। কি বললেন আপনি? শুভা আপনার বাগদত্তাকে নিজের করে নিতে চাইছে মানে কি এই কথার? বারিশা তখন রাগে ফুঁসছে। সেহেরের প্রশ্নের কাটকাট জবাব নিমিষেই দিয়ে ফেলল। তোমার বোন আমার দুর্জয়ের দিকে নজর দিয়েছে। দে আর হ্যাভিং আ রিলেশনশিপ বিহাইন্ড আওয়ার ব্যাক। সেহের হুট করেই যেন মাথার ওপরের পুরো পৃথিবীটা দুলে উঠল। বড় বড় চোখে অবিশ্বাস্য দৃষ্টি নিয়ে তাকিয়ে রইল ও। কি? বারিশা যেন এই প্রতিক্রিয়ার অপেক্ষাতেই ছিল। গড়গড়িয়ে বলতে লাগল ও, আমি বাগদান করে কিছুদিনের জন্য কি চলে গেলাম। তোমার বোন এসে আমার জায়গা দখল করার চেষ্টা করল। আর করবে নাই বা কেন? দুর্জয়ের মতন এত সুদর্শন, মেধাবী, বড়লোক আর পাবে কই ও? কিন্তু তোমার বোন কি একবার বয়সের ব্যবধানটা দেখল না? দুর্জয়ের সাথে কোনো দিক দিয়ে মানায় ওকে? আর সবচাইতে বড় কথা, দুর্জয় কারো সাথে এঙ্গেজ, এটা জেনেও কিভাবে তাদের মাঝে আসে ও? অপবিত্র সেই নারী হতে একটুও গায়ে লাগল না? আর কি এমন জাদু ও করেছে দুর্জয়ের ওপর যে আজ সকালে ওর জন্য দুর্জয় আমার সাথে যাচ্ছে তাই ব্যবহার করেছে? আমাদের বাগদান ভেঙে দিয়েছে। সেহের এসব শুনে পাথর হয়ে দাঁড়িয়ে রইল। বারিশার একটা কথাও ওর কাছে গ্রহণযোগ্যতা পেল না। শুভা, ওর বোন, এরকম কখনোই করতে পারে না। সম্ভবই না শুভার দ্বারা। সেহের আত্মবিশ্বাসের আলো জেলে শুভার দিকে তাকায়। প্রশ্নটা করতেও গলায় আটকায় ওর, তাও করে। বারিশা আপু এগুলা কি বলছে শুভা? এগুলো মিথ্যা তাই না? দুর্জয় ভাইয়া আর তুই তো। আমরা একে অপরকে ভালোবাসি আপু। সেহেরের শ্বাস মুহূর্তেই গলায় আটকে যায়। এটা কি শুনল ও? পলক না ফেলে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। শুভা দৃঢ়তার সাথে কথাটা বললেও এখন বুঝল এটার বিরূপ প্রভাব পড়েছে বোনের ওপর। আসল ঘটনা তো কেউই জানে না। তাই সেটাই বোঝাতে শুভা সেহেরকে ধরতে গেল। আপু আসলে। তৃতীয় শব্দ মুখ থেকে বের করার আগেই জোরে একটা চড় এসে বসল শুভার গালে। নিজেকে সামলাতে না পেরে পড়তে পড়তে বাঁচল শুভা। গালে হাত দিয়ে আহত দৃষ্টিতে তাকালো সেহেরের দিকে। মায়ের মৃত্যুর পর সেহেরকেই মায়ের মতন করে পেয়েছে শুভা। সেহের ওকে কত বকেছে, রাগে করেছে, শাসন করেছে, কিন্তু কখনো গায়ে হাত তোলেনি। কখনো না। আজকের আগে। শুভা তাকাতেই সেহেরের গলা দিয়ে যেন আগুনের স্ফুলিঙ্গ ছুটল। দাঁতে দাঁত চেপে হিসহিসিয়ে বলল ও, এই মুহূর্ত থেকে তুই দুর্জয় ভাইয়াকে ভুলে যাবি। তোদের মাঝে কি ছিল না আমি জানতে ইচ্ছুক নই। দুর্জয় ভাইয়া তোর না, তোর হবেও না। তাই তুই সরে যাবি। শিট ক্লিয়ার? বোনের কথাগুলো যেন কেউ সীসার ন্যায় কানে ঢেলে দিল শুভার। এবার আর নিজেকে ধরে রাখতে পারল না ও। কান্নায় ভেঙে পড়ল। আকুতির সুরে বোনের হাত ধরতে গেল। আপু প্লিজ এভাবে বলো না। ওনাকে আমি অনেক বেশি ভালোবাসি, অনেক বেশি। ওনাকে ছাড়া আমি আমার জীবন চিন্তাই করতে পারি না। এভাবে আমার থেকে ওনাকে দূরে করে দিও না আপু। আমি মরে যাব। সেহেরের কানে কথাগুলো ঢুকলেও মনে কোনোভাবেই প্রবেশ করতে পারল না। বোনকে সান্ত্বনা দেওয়ার জায়গায় বাজখাই কণ্ঠে ধমকে উঠল।
তুই এতটা স্বার্থপর, এতটা নীচ মানসিকতার? আমি ভাবতেই পারছি না তুই আমার বোন। এরকম একটা অবৈধ সম্পর্কে জড়াতে তোর বিবেকে বাঁধল না? যেই মানুষটা সামাজিক, পারিবারিক সব দিক দিয়ে অন্য একজনের জীবন সঙ্গী হওয়া গ্রহণযোগ্যতা পেয়ে গিয়েছে, সেই মানুষটার দিকে নজর দিতে তোর রুচিতে বাঁধল না? দুর্জয় ভাইয়া আর বারিশার মাঝখানে তৃতীয় ব্যক্তি হয়ে আসার সাহস পেলি কোথা থেকে তুই? যাদের 2 দিন পর বিয়ে, তাদের মাঝেই চলে এসেছিস? এই শিক্ষা দিয়ে বড় করেছি আমরা তোকে? ছি! চিৎকার দিয়ে এসব কথা বলে হাঁপিয়ে ওঠে সেহের। শুভা তখনও কেঁদে যাচ্ছে। মুখ খুলে বলতে যায়, আপু তুমি যেভাবে বিষয়টা দেখছ, সত্যটা এরকম মোটেও নয়। কিন্তু এটা বলার সুযোগ হয়ে ওঠে না ওর, তার আগেই আবার সেহের কথা শোনায়। আর এই পথে যাবার আগে একবার কি আমার কথা মনে পড়ল না তোর শুভা? তুই যেই বাড়ির ছেলের সাথে এই অপকর্মে লিপ্ত হয়েছিলি, সেই বাড়ির বউ আমি। আজ এই কথাগুলো যখন এই 4 দেওয়ালের বাইরে যাবে, তখন আমি কি মুখ দেখাবো? আমার পরিবারের সামনে আমার কি সম্মান থাকবে? বড়রা এসব জানার পর তো তোকে আব্বু এখানে এক মুহূর্তর জন্যেও রাখবে না। কিন্তু আমাকে তো এখানেই থাকতে হবে। আমি কিভাবে আমার শ্বশুর শাশুড়িদের সামনে মুখ দেখাবো? কিভাবে নিজের সম্মান নিয়ে এই বাড়িতে চলব? যেই মেয়ে এত বড় নির্লজ্জের মতন কাজ করেছে, তার পরিবার কি মাথা উঁচু করে বাঁচতে পারে? তুই কিভাবে এত স্বার্থপরের মতন কাজ করলি শুভা? শুভা, আমাকে এভাবে ডুবালি কেন বল? বোনের এই কথাগুলোতে শুভা একেবারে থমকে গেল। এটা সত্য যে এত কিছুর মাঝে এই সম্পর্ক নিয়ে মাঝে মধ্যে নিজের মাঝে বিষণ্ণতা কাজে করলেও সেহেরের বিষয়টা কখনোই শুভার মাথায় আসেনি। নিজেকে আসলেই বিশাল অপরাধী মনে হল। ওর ভালোবাসার জন্য বোনের সম্মান বলি যাবে, এটা শুভা কখনোই সহ্য করবে না। সেহেরের হাতটা জোরে চেপে ধরে শুভা। আপু, আই অ্যাম রিয়েলি সরি। আমাকে প্লিজ ভুল বুঝো না আপু। আমি তোমাকে কখনো অসম্মান করতে চাইনি। কিন্তু অসম্মান করে ফেলেছিস। বলেই সেহের এক ঝটকায় শুভার থেকে হাত সরিয়ে নেয়। নিজের চোখের সব অশ্রুধারা হাত দিয়ে ঘষে মুছে বারিশার দিকে তাকায়। এতক্ষণ 2 বোনের কথাগুলো খুব উপভোগ করছিল বারিশা। শুভাকে গতকাল অপমান করার কথাটায় ফাজিল মেয়ে নিশ্চয়ই জানিয়ে দিয়েছিল দুর্জয়কে। আজ সকালে ঘুমটাও ভাঙেনি, তার আগেই দুর্জয় ফোন আসে। দুর্জয়ের ফোন পেয়ে বারিশা খুশিতে উজ্জ্বল হলেও পরক্ষণেই সেই মুখেই আধার নেমে আসে। দুর্জয় ভীষণভাবে অপমান করে বারিশাকে। সাথে এটাও বলে সে কালকেই বাসায় ওদের বাগদান ভাঙার ব্যাপারে চূড়ান্ত আলাপ করবে। ফোন রাখার আগে সূক্ষ্ম হুমকিও দেয় যাতে শুভাকে আর কখনই যেন কোনো কথা না শোনায় বারিশা। সেই যে ফোনটা রাখার পর থেকে বারিশার গায়ে যে আগুন লেগেছিল, সেই আগুন সেহেরের শুভাকে দেওয়া চড়ের মাধ্যমে নিভল। এখন প্রশান্তির হাওয়া বইছে মনে। বারিশা আপু। নিজের মাঝ থেকে ফিরে আসে বারিশা। ঠোঁটের কোণে লেগে থাকা সূক্ষ্ম হাসিটা সেহেরের অগোচরে লুকিয়ে ওর দিকে কঠিন রূপ নিয়ে তাকায়। সেহের নিজের মতন বলে যায়, আজ শুভাকে পাত্রপক্ষ দেখতে আসছে। ছেলে আমাদের সবারই পছন্দ। আমি এই মেক শিওর করব যে শুভার বিয়েটা এখানে পাকা হয়ে যাক। আর যদি তা নাও হয়, আমি আমার বাবার সাথে ওকে বাড়ি পাঠিয়ে দিব। মোট কথা শুভা এখানে আর থাকবে না। তবে আপনার কাছে একটা বিনতি। এই বিষয়ে বাড়িতে কাউকে আর কিছু বলতে যেয়েন না। আমার বাবার সম্মানের ব্যাপার এটা। তার এক মেয়ে হয়তো সেটা ভুলে গিয়েছে,
কিন্তু আমি বড় মেয়ে হয়ে সেটা ভুলতে পারি না। তাই আপনার কাছে অনুরোধ, প্লিজ কাউকে কিছু বলতে যেয়েন না। শুভা আপনার পথ থেকে সরে গিয়েছে ধরে নিন। আর ও আপনাকে আর দুর্জয় ভাইয়াকে বিরক্ত করবে না, এটার গ্যারান্টি আমি নিলাম। মনে মনে শান্তির ঢেউ উঠল বারিশার মনে। একবার এই শুভা নামের আপদটা চলে গেলে দুর্জয়কে নিজের মুঠোয় আনতে একটু সময় লাগলেও ঠিকই নিয়ে আসবে বারিশা। ছেলেদের চাহিদাকে খুব ভালো করেই বুঝে ও। দুর্জয় আর কোনো ছাড়। তবে মনে এত সব কথা সেহেরকে বুঝতে না দিয়ে গম্ভীর স্বরে বলল, এখানে আমার পরিবারের সম্মানও জড়ানো। এই বিয়েটা ভেঙে গেলে তাদের নামটাও নষ্ট হবে। তাই আমি এই ব্যাপারে কাউকে কিছু বলবো না। তবে তুই তোমার ওয়াদা ভঙ্গ করো না কিন্তু। তোমার এই বোনকে তাড়াতাড়ি বিদায় করো এই বাড়ি থেকে। আমি চললাম। বলেই বারিশা সেহের শুভার থেকে মুখ ফিরিয়ে একটা আত্মতৃপ্তির হাসি নিয়ে ঘরে থেকে প্রস্থান করল। বারিশা চলে যেতেই সেহের অগ্নিদৃষ্টিতে তাকালো শুভার দিকে। বনে অবিরত কান্না যেন আজ ওকে ছুতেই পারল না। কঠোর কণ্ঠে জিজ্ঞেস করল, তোর মোবাইল কোথায়? প্রশ্ন করে উত্তরের জন্য অপেক্ষা করল না সেহের। নিজেই খুঁজে বের করে হাতের মাঝে গুজে নিল। দুর্জয়ের সাথে যাতে কোনোভাবেই শুভা না যোগাযোগ করতে পার তাই মোবাইলটা নিজের সাথে নিয়ে চলল। যাওয়ার সময় আবার ফিরে তাকালো বোনের দিকে। আমি সবাইকে বলে দিচ্ছি, তুই বিয়ের জন্য রাজি। কিছুক্ষণ পরে এসে শাড়ি দিয়ে যাব, চুপচাপ পরে রেডি হয়ে থাকবি। শুভা মরিয়া হয়ে আকুতি করতে লাগল, আপু প্লিজ একটা বার আমার কথাটা শোন। এইভাবে আমার জীবন নষ্ট হতে দিও না। আমাকে প্লিজ একবার বোঝ। আমি তো তোমারই বোন। তোর মন মানসিকতা দেখে আজ সেই পরিচয়টাও দিতে বিবেকে বাধছে আমার। আমি তোর কোনো কথা শুনব না। কিন্তু তুই আমার কথা কান খুলে শুনে রাখ, যদি এর মাঝে তুই কোনো প্রকার ঝামেলা করিস যেটাতে আব্বুর বা আমার মানহানি হয়, আই সোয়ার তোকে আমি ছাড়ব না। চুপচাপ ভালো মেয়ের মতো রেডি হয়ে যাবি। বলেই সেহের বের হয়ে গেল রুম থেকে। সোজা নিজের রুমে দৌড়ে গেল, তারপর দরজা বন্ধ করে আছড়ে পড়ল বিছানায়। হু হু করে কেঁদে উঠল, উগরে দিল এতক্ষণে চেপে রাখা কান্নাটা। বিলাপের সুরে বলতে লাগল, কেন করলি এরকম শুভু? তুই কেন করলি? আমাদের বাবা কি আমাদের এই শিক্ষা দিয়েছিল? অন্যের আমানতে কেন হাত দিতে গেলি তুই? তোর পছন্দকে আমি সবার আগে প্রাধান্য দিতাম, কিন্তু সেটা দুর্জয় ভাইয়াই কেন হতে গেল? কেন ওনাকে ভালোবাসলি তুই শুভু? এদিকে ওপরে এত কিছু হয়ে গেলেও নিচে কিছুই কেউ জানল না। বারিশা যেই বেগে বাসায় ঢুকেছিল ঠিক সেই রকম ভাবেই চলেও গেল। কারো সামনে পড়েনি। পড়লেই হাজারটা প্রশ্নের উত্তর দিতে হতো, যেটা ও চায়নি। এরই মাঝে পিয়ালের বাবার ফোন এসেছে ফারুকের কাছে। তারা যেহেতু আরেকটা শহর থেকে আসছেন তাই জ্যাম চিন্তা করে একটু আগে ভাগে বের হয়েছিলেন, কিন্তু রাস্তা ফাঁকা হওয়াতে সময়ের বেশ আগেই শহরে ঢুকে পড়েছেন। এখন খুব ইতস্ততার সাথে ফোন দিয়েছেন যদি বিকেলের জায়গায় এখনই মেয়েকে দেখিয়ে দেওয়া যায়, তাহলে বিকেল হতে হতে তারা রওয়ানাও করতে পারতেন। ফারুক এটা শুনে অপ্রস্তুত হয়ে গেলেন একদম। একটু সময় চেয়ে ফোনটা রেখে শফিউল সাহেবের কাছে গেলেন। সব শুনে শফিউল বললেন ওদের বাসায় ডেকে নিতে। সেহের কেউ ডাকা হল। শুভার কথা জিজ্ঞেস করতেই ও বলল, শুভাকে ও রেডি করে ফেলবে, সমস্যা নেই। ঠিক দুপুর 1:30টা নাগাদ পিয়াল ওর বাবা মায়ের সাথে চৌধুরী নিবাসে প্রবেশ করল। ওদেরকে সাদরে গ্রহণ করে ভেতরে নিয়ে বসানো হল। মেহমান বিকালে জায়গায় এখন আসছে দেখে রান্নাঘরে ধুম পড়েছিল দুপুরের মেনু রেডি করার।
যেহেতু খাবার রেডি তাই প্রথমে অতিথিদের আপ্যায়নের ব্যবস্থাটাই করা হলো। তারপর শুভাকে নিচে নিয়ে আসা হবে। ওপরে নিজের রুমে ঝুম মেরে বসে আছে শুভা। যেন মাটির সাথে শেকড় গজিয়েছে ওর শরীরে, এমনভাবেই প্রাণহীন বসে আছে ও। দুই চোখের কার্নিশ দিয়ে অবাধ জলের ধারা বয়েই চলেছে। বারবার দুর্জয়ের কথা মনে হচ্ছে ওর। আজ ওদের বিয়ে করার কথা ছিল। যদি সকালে সেটা হয়ে যেত তাহলে কি এত কিছু ঘটত? ঘটলেও কেউ কি পারত শুভাকে ওর দুর্জয়ের থেকে আলাদা করতে? পারত না। কিন্তু এখন পারছে। এখন শুভাকে দুর্জয়ের জীবন থেকে বের করার সব সরঞ্জাম তারা তৈরি করতে পারছে, করে ফেলেছে। আর শুভা অসহায়ের মতন শুধুই অশ্রু বর্ষণ করছে। সেহের ফোনটা নিয়ে যাওয়াতে দুর্জয়কে একটা কল দিয়ে পর্যন্ত জানাতে পারছে না যে ওর শুভাকে জোর করে অন্যত্রে ঘুচিয়ে দেওয়া হচ্ছে। হঠাৎ চিৎকার করে উঠল শুভা। তুমি কোথায়? আজকে কেন গেলা তুমি? আমাকে প্লিজ বাঁচাও। আমি তোমাকে ছাড়া কারো হব না। বলতেই শুভা ডুকরে কেঁদে ওঠে। ঠিক সেই সময় রুমে ঢোকে সেহের। শুভার কান্না ওর হৃদয় কম্পন জাগালেও মুখে তেমন কোনো প্রতিক্রিয়া দেখায় না। এসে শুভার সামনে ব্লাউজ আর পেটিকোট দিয়ে বলে, এগুলা পরে আয়। শুভা মাথা ওঠায় না, ওগুলা ধরেও না। সেহের আসার আবার পাথরের মূর্তি বনে যায়। সেহের রাগে জেদে হিতাহিত জ্ঞান হারায়। টেনে হিচড়ে ওঠায় শুভাকে। দাঁড়া করাই নিজের সম্মুখে। সেহেরের নখের দাগ শুভার বাহুতে বিঁধলেও সেটা নিয়ে পর্যন্ত করে না শুভা। যেন সব অনুভূতি ওর ভেতর থেকে নিংড়ে বের করে ফেলা হয়েছে। সেহের নিজের কঠোরতাকে বজায় রেখে নিজেই শুভার কামিজ খুলে ওকে ব্লাউজ পরিয়ে দেয়। গাউনের মতন ওপর দিয়ে গলিয়ে দেয় পেটিকোট। শুভা বনে রয় জলজ্যান্ত একটা ম্যানিকিন। খাবার পর্ব শেষ হতেই পিয়ালের বাবা শুভাকে নিয়ে আসার জন্য অনুরোধ করেন। রাদিয়াকে পাঠানো হয় সেহেরকে বলার জন্য যাতে শুভাকে নিয়ে নিচে নামে। রাদিয়া এসে দেখে সেহের শুভার চুল আছড়ে দিচ্ছে। শুভাকে রেডি করানো হয়ে গিয়েছে। রাদিয়ার কথা শুনে সেহের বাহু ধরে শুভাকে ওঠায়। পুতুলের ন্যায় দাঁড়িয়ে যায় শুভা, তবে নড়ে না। সেহের টানলে শেষবারের মতন বোনের দিকে আকুতি ভরা নয়নে চায়। আপু। আর একটা কথা বললে, এই আপু ফেলবি শুভা। এখন তুই ডিসাইড কর, নিজের রক্ত, নিজের শেকড়কে প্রাধান্য দিবি নাকি 2 দিনের অবৈধ আকর্ষণকে। এই কথার পর শুভা হাল ছেড়ে দেয়। সেহের ওকে এক প্রকার টেনে বের করে রুম থেকে। একটা সিঁড়ি নামে শুভা, আর মনে হয় একটা ধাপ এগিয়ে যাচ্ছে মৃত্যুর দিকে। আপু যেই বন্ধনটাকে 2 দিনের আকর্ষণ বলল, সেটা তো 2 দিনের না। সেটা শুভার প্রথম ভালোবাসা, যার উৎপত্তি হয়েছে ওর এই পৃথিবীতে নিজের অস্তিত্ব জানার পর থেকেই। হয়তো বুঝেছে পড়ে, তবে ভালোবাসাটা তো ছিল সেই ছোট থেকেই। তাহলে সেটা 2 দিনের হয় কিভাবে? সেহের যদি হয় শুভার রক্ত, তাহলে দুর্জয় শুভার অস্তিত্ব। কোনোটাকে ঠেলে দিবে ও? একসময় শুভাকে নিয়ে নিচে নামল সেহের। শুভা যে সেই মাথা নামিয়ে রেখেছে আর ওঠাল না। কে ছেলে, কে বাবা মা কাউকে দেখল না। সেহের সবাইকে সালাম দিয়ে শুভাকে একটা সোফায় বসালো। পিয়াল মুগ্ধ চোখে তাকিয়ে রইল শুভার পানে। মেয়েটাকে সেই কবে শেষবার দেখেছিল।
আজ অনেক দিনের তৃষ্ণা মেটাচ্ছে। পিয়ালের মা শুভাকে দেখে বেশ পছন্দ করলেন, তবে মেয়েটার সাথে তেমন কথা বলতে পারলেন না। মেয়েটা তো মুখটাই তেমন ওঠাল না। শুভা বুঝি খুব লাজুক স্বভাবের, এটাই নিজেকে বুঝিয়ে শান্ত হলেন তিনি। আরও কিছু কথা বার্তা হল দুই পরিবারের মাঝে। এবার পিয়ালের বাবা ফারুক আর শফিউলের দৃষ্টি আকর্ষণ করে বললেন, ভাই মামুনিকে আমাদের খুব পছন্দ হয়েছে। এখন আমার ছেলেকেও যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আজকে আমরা মামুনিকে আংটি পরিয়ে কথা পাকাপাকি করে যেতে চাই। আপনাদের কোনো আপত্তি? আমাদের আপত্তি আছে। শুভার বিয়ে আপনার ছেলের সাথে হবে না। হলো রুমে থাকা প্রত্যেক জোড়া চোখ বিস্ময়ে দরজার দিকে তাকায়, যেখানে সুঠাম দেহে দাঁড়ানো আছে একজন বলিষ্ঠ পুরুষ। তার গমগমে কণ্ঠে বলা শব্দে সব কেঁপে যায়। এই নিস্তব্ধতার মাঝে রাদিয়া অস্ফুট সুরে বলে ওঠে, দুর্জয় ভাইয়া, চলবে।